বাবা আলিফ, তুমি ঘর মুছতেছো, আফরিন কই? আফরিন, আফরিন! আরে মা, তোমরা কখন এলে? আপু, এইসব কি? দুলা ভাইকে দিয়ে তুমি ঘর মোছাচ্ছ কেন? আরে না না, তেমন কিছুই না। আমি তো ভেতরে কাজ করছিলাম, তাইও বাইরের ঘরটা মুছে দিচ্ছে। কি ব্যাপার আফরিন, তুমি মিথ্যা কেন বলতেছো? সত্যিটা বলে দাও না। আসলে হয়েছে কি, শাশুড়ি আম্মা, ঘরের সব কাজকর্ম আমিই করি, ও আমাকে দিয়ে সব কাজকর্ম করায়। আফরিন, জামাই এসব কি কইতেছে? তুই জামাই দিতে ঘর মোছাস? আরে না না, তুমি ভুল বুঝতেছো, এমন কিছুই না। আরে আমি ওকে দিয়ে কেন কাজ করাতে যাব? আমি নিজেই বাসার সব কাজ করি। আজকে শুধুমাত্র ওই ঘরটা মুছে দিচ্ছিল আর কি। আর তুমি সব কি বলছো আবি? শাশুড়ি আম্মা, সেই কত দূর থেকে আসছে। আপনারা বসেন, আমি আপনাদেরকে পানি দিচ্ছি। জামাই, তুমি আনবা কেন? তুমি এখানে বসো, আফরিন আছে না, ও নিয়ে আসবে পানি। না না, কোনো সমস্যা নেই, বাড়ির সমস্ত কাজ আমিই করি, আমি আনতেছি, আপনারা বসেন। আফরিন, তোর ভিতরে কি চলতেছে? জামাইয়ের সাথে তো কি নিয়ে ঝগড়া হয়েছে? আরে কিচ্ছু না মা। এই মা, আরে দুলা ভাই, আপনি নিচে বসতেছেন কেন? উপরে বসেন আমাদের সাথে। না না শাশুড়ি আম্মা, আমার কোনো সমস্যা নেই। আসলে আপনার মেয়ে আমাকে বলে দিচ্ছে, যদি ওর কোনো রিলেটিভস বা কোনো ফ্রেন্ডস আমাদের বাসায় আসে, তাহলে আমি যেন এভাবে ফ্লোরেই বসি, সোফায় বসার পারমিশন আমার নাই। জামাই, তুমি সব কি বলতেছো? হ্যাঁ, এই তোরা সব কি শুরু করছিস? আমি তো তোদের আগা মাথায় কিছুই বুঝতেছি না। আরে ওর যেন সে কি হয়েছে? ও কি উল্টাপাল্টা কথা বলছে? আমি কেন ওকে ফ্লোরে বসতে বলবো? এই, তোমার কি হয়েছে আজকে? হ্যাঁ, তুমি মাকে সব কি বলছো? আমি তোমাকে ফ্লোরে বসতে বলেছি? হ্যাঁ, না না বাবা, তুমি এখন তোমার মা, তোমার বোন সবার সামনে বলতেছো আমাকে সোফায় বসতে। আমি যদি এখন সোফায় গিয়ে বসি, তাহলে তো তুমি আবার পরে আমাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিবা। না বাবা, আমার কোনো ডিভোর্স লাগবে না। এই আফরিন, এই জামাই কি বলতেছে? কিসের ডিভোর্সের কথা বলতেছে? হ্যাঁ, তোদের দুইজনের ভিতরে কি চলতেছে? আমি কিছুই বুঝতেছি না, আমাকে খুলে বল। যা আসছে তাই বলে যাচ্ছে। ও ও ও মনে হয় একটু অসুস্থ, বুঝতে পেরেছো মা? এই জন্য উল্টাপাল্টা কথা বলছে। মা, আপনারা কেন আমাদেরকে নিয়ে পড়ে আছেন বলেন তো? এসব আমার সাথে প্রতিদিনই হয়, আমি এগুলো তো অভ্যস্ত। আপনারা বসেন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করব। আরে জামাই, তুমি কেন খাবার বানাবা? অর্ডার করে দাও, তাইলে তো হয়ে গেল। কি যে বলেন না শাশুড়ি আম্মা, আপনি আমাকে অর্ডার করতে বলতেছেন। যদি অর্ডার করি তাহলে তো ফালতু একটা খরচ হয়ে যাবে, আর তাছাড়াও ডেলিভারি চার্জ 50 থেকে 60 টাকা এমনি এমনি খরচ হয়ে যাবে। এগুলো যদি আমি খরচ করি, আপনার মেয়ে আমাকে অনেক বকবে। আর তাছাড়াও আপনার মেয়ে তো আমাকে স্কুটি, গাড়ি কোনো কিছুরই চাবি দেয় না, আমাকে চালাইতেও দেয় না। আমি যে চালায় গিয়ে সবকিছু নিয়ে আসবো তাও করতে পারবো না। কোনো সমস্যা নাই, আমি রান্না করতেছি, আমি ভালো রান্না করি, একদমই চিন্তা করবেন না। এমনিতেও বাড়িতে আমারই রান্না করতে হয়। আপু, আমরা না কিছুই বুঝতেছি না যে এই ঘরে কি চলতেছে। একটু সত্যি করে বলতো আমাদের। বলো তো বাবা, তোমাদের ভিতরে কি নিয়ে ঝগড়া? পুরোটাই আমাকে বলো, আমি শুনতে চাই। আমি আপনাদেরকে সব বুঝা বলতেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমার যতগুলো গাড়ি আছে, আমার স্কুটি, কোনো কিছুই আমাকে আপনার মেয়ে চালাইতে দেয় না। মানে সবকিছু থেকে আমাকে বয়কট করে দিচ্ছে। আর তার থেকেও বড় কথা, আমার যত সয় সম্পত্তি আছে সবকিছু নিজের নামে লিখে দিছে। লিখে নেওয়ার পরে আমার মা, আমার বাবা, আমার বোন সবাইকে এই বাড়ি থেকে বের করে দিছে। আর তারপর আমাকে বলছে, আমি যদি এইগুলো নিয়ে কখনো কোনো কথা বলি তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। শুধু ডিভোর্সই না, আমার নামে মিথ্যা মামলা করবে। এখন আপনারাই বলেন, আমার নামে যদি কোনো মিথ্যা মামলা হয়ে যায়, তখন আমি এই কেসটা সলভ করব কিভাবে?
এই জন্য সবকিছু মুখ বুঝে সহ্য করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি বাড়ির সমস্ত কাজ করি, আপনার মেয়ে আমাকে বাড়ির সমস্ত কাজ করায়। তোর এত বড় সাহস, তুই তো শ্বশুর শাশুড়িকে ঘর থেকে বাইর করে দিছিস? তুই কি আমি এই শিক্ষা দিছিলাম? তুই আমার মান সম্মান সব ডুবাই দিছিস। আরে তোর দেবতার মতো শ্বশুর শাশুড়ি, তাদেরকে তুই ঘর থেকে বের করে দিছিস? হ্যাঁ, কেন রে? কেন বের করে দিছিস বল? তোকে যখন আমি এই বাড়িতে বিয়ে দিয়েছিলাম, তখন সেদিন আমি তোকে কি বলেছিলাম? বলছিলাম যে বাবার বাড়ি পরের বাড়ি, আর তোর শ্বশুর বাড়ি হলো তোর বাড়ি, তোর নিজের সংসার, নিজের বাড়ি। আর তুই কি করলি? হ্যাঁ, তুই আমার মেয়ে, তুই আমার মান সম্মান সব তুই ডুবাই দিছিস, সব। আর যে শ্বশুর শাশুড়িকে তুই বের করে দিছিস, তারা তো দেবতার মতো। আমি যখন মাঝে মাঝে আসতাম, আমি দেখতাম তারা তোকে কি ভালোবাসে, তার নিজের ছেলের চেয়ে তোকে বেশি ভালোবাসতো। আর তাদেরকে তুই বাড়ি থেকে বের করে দিলি? আচ্ছা একটা কথা বলতো, তোর ভাই ভাবি যদি আমাকেও বাড়ি থেকে বের করে দেয়, তখন তো কেমন লাগবে? কষ্ট লাগবে তোর? ছি, এটা আমি তোর থেকে কখনোই আশা করিনি, কখনোই না। মা, মা তুমি আমাকে মাফ করে দাও। আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম, তাই আমি ওদের সকল সম্পত্তি নিজের নামে লিখে দিয়ে ওর বাবা মাকে বের করে দিয়েছি। আর ওকে ডিভোর্সের ভয় দেখিয়ে ওকে বাসার সব কাজ করে, চাকরের মতো আচরণ করি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো আর এরকম ভুল কাজ করব না। আমি আমার শ্বশুর শাশুড়িকে বাড়িতে নিয়ে আসবো, আর তোমাকে বাসার কোনো কাজ করতে হবে না। আমি এখন থেকে বাসার সকল কাজ করব। তবে তুমি আমাকে মাফ করে দাও। ছি আপু, আমি এতদিন তোকে অনুসরণ করে চলতাম, ভাবতাম আমার আপু কত ভালো, আমি সবসময় আমার আপুর মতো থাকবো। কিন্তু না, আমি এখন বুঝতে পারলাম এতদিন আমি ভুল ছিলাম। মা, আমাদের মনে হয় এখন এখান থেকে যাওয়া উচিত। হ্যাঁ শোন, যেদিন তুই ভালো হবি সেদিন আমাদেরকে স্মরণ করিস, আর নাহলে ভুলে যাস যে তোর মা বাবা ভাই বোন কেউ আছে। এই চল। মা, এক্সকিউজ মি আপু, আপু আপনার টাকা পড়ে গেছে। তুমি রেখে দাও। আপনার টাকা আমি কেন রাখবো আপু? বললাম তো তুমি রেখে দাও। এই 100 টাকা না আমার কাছে কোনো টাকা না। আর যতটুকু সময় ব্যয় করে আমি 100 টাকা তুলবো, ওই টাইমে আমি এর থেকে কয়েক গুণ বেশি টাকা ইনকাম করতে পারবো। না না আপু, আপনার টাকা আমি রাখতে পারবো, আপনার টাকা আপনি নিয়ে নেন। বলেছি তো আমার লাগবে না, তোমাকে দিয়েছি, তুমি নিয়ে নাও। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি হয়তো অনেক গরিব, না খেয়ে আছো। ওটা দিয়ে তুমি কিছু কিনে খেও। আপু আপু শুনেন আপু, আবার কি? আপু আপনার আবারও টাকা পড়ে গেছে। দেখ, ওটাও না তুমি রেখে দাও, ঠিক আছে? আমাকে ডিস্টার্ব করো না, আর পিছন পিছন এসো না। আপনার টাকা এতগুলো আমি রাখবো? না 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 আপু, আমি পারবো না। শোনো, তোমাকে নয় 500 টাকা আমি দিয়ে দিয়েছিলাম, এই 1000 টাকাও না তোমাকে আমি দিয়ে দিলাম। কারণ তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি গরিব। তোমার বাবা আমার মনে হয় এত টাকা কখনো দেখোনি, তুমিও দেখোনি। আর তাছাড়া সামনে ঈদ আসছে, তুমি ওই টাকা দিয়ে কিছু একটা কিনে নিও, ভালো একটা জামা কাপড় কিনে নিও। তোমার গায়ে তো একটা ভালো জামাও দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছো? আমাকে ডিস্টার্ব করবে না, আমার পেছনে আসবে না, কারণ আমার কাছে না এর থেকে বড় বড় অ্যামাউন্টের টাকা আসে। সো এইগুলোর না আমার কাছে কোনো ভ্যালুই নেই। আর একটা কথা, আমি এখন সোজা চলে যাব, তুমি কিন্তু আমার পিছে পিছে আসবে না, ওকে? মনে থাকে যেন। আপু দাঁড়ান, আরে আপু আমার কথাটা তো শুনে যান। স্যার, এই চাকরিটা আমার খুব বেশি দরকার ছিল। আমি কথা দিচ্ছি, যদি আমি চাকরিটা পাই, আমি আমার বেস্টটা দিয়ে কাজটা করব। তা তো অবশ্যই, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট। আরে আপু আপনি এখানে? কি ব্যাপার, তুমি এখানে এই অফিসে? কি ব্যাপার, তোমরা একজন একজনকে চেনো নাকি?
হ্যাঁ বাবা, তোমাকে বলেছিলাম না একটা আপু রাস্তায় 500 টাকা 1000 টাকা ফেলে গিয়েছে, আমার বাবা মাকে নিয়ে অনেক কথা বলেছে, এটাই তো সে আপু। ও আচ্ছা, এই সি মানে আপনি সেই মেয়েটা না? মানে আমি বুঝতে পারি না যে আমার অফিসে একজন অহংকারী মেয়ে চাকরির ক্যান্ডিডেট হিসেবে আসবে, এটা আমি বুঝতে পারি না। না স্যার, আসলে হয়েছে কি, ও যে আপনার সন্তান এটা আমি জানতাম না। জানলে আমি কখনো এরকমটা ওর সাথে করতাম না। তাছাড়া স্যার, ওটা তো অনেক অল্প কিছু অ্যামাউন্ট ছিল, 1500 টাকার মতো ছিল। আমি ভাবলাম ও বাচ্চা মানুষ, ওর হয়তো কাজে লাগবে, এই জন্য ওকে দিয়ে দিয়েছি। স্যার, আমি আসলে ওকে দেখে বুঝতেই পারিনি যে ও আপনার মতো এত বড় বিজনেস টাইকুনের ছেলে। আসলে ওর পোশাক আশাক এত সাদাসিধা ছিল, আমি ভেবেছিলাম হয়তো গরিব ঘরের কোনো ছেলে, হয়তো টাকাটা দরকার। কিন্তু স্যার, মানে একজন, ওর সাথে কোনো গাড়িও ছিল না স্যার, রাস্তায় হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল। স্যার, আই এম এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গেছে। দেখুন, টাকা দান করা এটা অনেক ভালো একটা কাজ, মহৎ একটা কাজ, কিন্তু আপনি যেটা করেছেন সেটা অহংকার করেছেন। আপনি বাচ্চাটাকে রীতিমতো অপমান করেছেন, বাবা মা নিয়ে অপমান করেছেন, এটা আপনার করা ঠিক হয় না। ও হ্যাঁ, আপনি যেন কি একটা কথা বললেন, আমার বাচ্চাটা ভেরি সিম্পল, খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে। আমার বাচ্চাটাকে আমি ছোটবেলা থেকে এভাবে বড় করেছি, কেন জানেন? দেখুন, আজকে আপনি আপনার টাকার অহংকার দেখাচ্ছেন, বাপ মায়ের ফোটানি দেখাচ্ছেন, কিন্তু আমি চাই যে আমার ছেলে বড় হয়ে যেন টাকা পয়সার অহংকারটা না করে, এই যে বাবার এত কিছু আছে এটার অহংকার না করে। আমি চাই নিজের পরিচয়ে পরিচিত হোক। আমি চাই না যে আমার ছেলে আমার পরিচয়ে পরিচিত হোক। আমার এই যে এত টাকা আছে, এত ইন্ডাস্ট্রি আছে, এটা দিয়ে কোনো লাভ নেই। আমি চাই সঠিক পথে ও ওর মতো করে বড় হোক, যাতে আপনার মতো করে একজন অহংকারী মানুষ হিসেবে সে গড়ে না ওঠে। আপনি অবশ্য আমার বাচ্চার সঙ্গে যে ধরনের আচরণ করেছেন, বেশ ভালো কাজটি করেছেন, কারণ আপনি এই আচরণটা না করলে হয়তো বা আপনার অহংকার সম্পর্কে আমি জানতেই পারতাম না। আর আমি অবশ্য ভুলবশত আমার কোম্পানিতে একজন অহংকারী এমপ্লয়িকে চাকরি দিয়ে ফেলতাম। সো আপনার সম্পর্কে জানা হয়ে গেল আমার। সুতরাং আমি এখন জেনে শুনে আমার কোম্পানিতে আর ভুল করে এই অহংকারী এমপ্লয়িকে চাকরি দিচ্ছি না। সরি এক্সটেন্ড। স্যার, প্লিজ এমন কাজ করবেন না। আসলে এই জবটা আমার দরকার বলতে কি, আপনার কোম্পানি, এত বড় একটা কোম্পানিতে আসলে জব করানো আমার ড্রিম জব ছিল, এত টাকা স্যালারি। স্যার প্লিজ স্যার, জবটা আমাকে দিন প্লিজ, ইউ মে লিভ নাও। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি পাশের রুমে গিয়ে বসো, আমি তাহলে কাজটা শেষ করে তারপর একসাথে লাঞ্চ করবো, ঠিক আছে? ওকে। মা, মা, তুমি তুমি এখানে কেন? এখানে তো শয়তান বুড়িরা থাকার কথা ছিল। শয়তান মহিলা? কে শয়তান মহিলা? আমার শাশুড়ি, আমি তো তার মনে করে পানি মারছি। আমার আজকে ঘেন্না লাগতেছে, তোর মতো মাই আমি পেটে ধরছি। এই, তোর নিজের মা শাশুড়ি কি মা হইতে পারে না? শাশুড়ি মা ভাবতে পারস না? তোর মতো মেয়ে করে কারণে শাশুড়ি করে বৃদ্ধাশ্রমে জায়গা হয়, নিজের বাড়িতে জায়গা হয় না। আজকে আজকে তোর জন্য আজকে আমার এই দশা। তুই জানিস কি হয়েছে? তুই যেরকম তোর শাশুড়ির সাথে অত্যাচার করস, মারধর করস, ঠিক কিভাবে তোর ভাই বউ আমার সাথে এরকম অত্যাচার করে, মারধর করে, গার ধরে বাড়ি থেকে বাড়ি করে দিছে। আমি কোনো জায়গা না পাইয়া ভাবছিলাম তোর বাড়িতে একটু আশ্রয় নিব, তোর ঘরে দরজায় যাই দি, দরজা লাগানো, এই জন্য এইখানে একটু শুয়ে রয়েছে, চোখটা লাগাইছিল। আর তুই কিনা তোর শাশুড়ি ভাইবা
এইভাবে পানি মারলে পানিটা যদি আর একটু বেশি গরম থাকতো তাহলে তো আমার মুখটা পুড়ে যেত। তোর শাশুড়িরে এভাবে অত্যাচার করস তুই, তাই না? তোর মতো মাইয়া আমার দরকার নাই। আমি তোর বাড়িতেও থাকবো না, আমি ওখানে চলে যাবো। না মা, মা, মা তুমি এমন কথা কইও না। আমি ভুলবশত তোমার মনে করো পানি দিয়া ফেলাইছি। তুমি যদি এটা মনে রাখো আমি কই যাবো গো। আমি এখন খুব কষ্ট হইতেছে তাই না? খুব কষ্ট হইতেছে। এখন যে নিজের মায়ের সঙ্গে অত্যাচার করছো, এখন তোমার পুরাইতেছে। ঠিক তেমনি আমার মায়ের সাথে তুমি যখন এরকম অন্যায় অত্যাচার করছো, আমার খুব পুরাইছে, আমার ভিতরটা পুড়ে গেছে গা। তোমার কোনো কিছু কই নাই, কি এরে কই না জানো? তোমার অনেক ভালোবাসি। আমার একটা ছোট বাচ্চা আছে, সংসারে যাতে অশান্তি না হয় এই জন্য তোমার কোনো সময় কোনো কথা বলিনি। আজকে তো টের পাইতেছো তাই না, যে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরে পড়তে হয়। এখনো সময় আছে, নিজেরে শুধরাই নাও। ভুল হয়েছে, ভুল হয়েছে মা। আর মা আমি আপনার পায়ে পড়তেছি আম্মা। ওডো বৌমা, আমার না আসলে ভুল হয়ে গেছে আম্মা। আমি আসলে বুঝতে পারি নাই, ছোট মানুষ তো। হ আমি জানি বৌমা, তুমি ছোট মানুষদের বুঝতে পারো নাই। যখন আঙ্গ মতন বয়স হবো তখন তুমিও বুঝবা। আচ্ছা যাবার হয়ে গেছে গা, বিয়ানটা ঘরে নিয়ে যায়, কাপড় টাপড় দেও পড়ুক, জ্বর এসে যাবো গা। আর এইসব নিয়ে আর কোনো কথা নাও বাড়াবার ভালো মনে করি। আহ বিয়ান আহেন। তুমি মনে কিছু নিও না। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, আর ভালোবাসো দেখে আমি কত অন্যায় করছি, তোমার মারে কত অত্যাচার করছি। আর তুমি আমার ভালোবাসো দেখা দিনের পর দিন মুখ বুঝে সহ্য করে গেছো। তোমার ভালোবাসার প্রতিদান হিসাবে আমি আসলে কিছুই দিতে পারি নাই। আসলে কি কত, পৃথিবীর সব মানুষ তো আর একরকম হয় না, সবার জ্ঞান বুদ্ধি তো আর একরকম হয় না। আমার ছোটবেলা থেকে না জ্ঞান কম। আমারে যদি মনে করে এইভাবে আগে বুঝায় হইতো তাইলে আমি আর এরকম করতাম না। তবে আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমার সংসারে আমি আর কোনো ঝামেলা করবো না। তুমি ক্ষমা করে দিও। তুমি যদি আমার ক্ষমা না করো না, আমি অনেক কষ্ট পাবো সাইম। ভবিষ্যতে এরকম কাজ করো, তাহলে কি হবো জানো? কোনো অশান্তি থাকবে না, সুখে শান্তিতে থাকতে পারবো। চলো। ম্যাডাম, আপনি কি বাসা থেকে কিছু খেয়ে আসেননি? কেন মা, এই কথা বললে কেন? আম্মু আপনাকে নাস্তা দিলে আপনি সব খেয়ে ফেললেন। আসলে হয়েছে কি মা, তোমার আম্মু না খুব মজা করে রান্না করে। তোমার আম্মুর রান্না আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমি খুব মজা করে খেয়েছি। কিন্তু আমার আম্মুর হাতের রান্না তো একটুও ভালো না, আমার একটুও ভালো লাগে না। তো আপনি যে সব খেয়ে ফেললেন। বাবা তুমি সব কথা বাদ দাও, তুমি তোমার লেখাটা শেষ করো, আমি দেখছি। না, এখন আমি আম্মুকে ডাকবো। আম্মু, আম্মু। কি হয়েছে মা, ডাকছো কেন? আম্মু তুমি ম্যাডামকে আরো নাস্তা দাও। ম্যাডামকে তুমি যা নাস্তা দিয়েছো ম্যাডাম সব খেয়ে ফেলেছে, ম্যাডাম আরো খাবে। না না ম্যাডাম, আর দরকার নেই। আসলে ও তো বাচ্চা মানুষ, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে, ওর কথা বাদ দিন। আচ্ছা মা আইজা, তোমাকে আমি যে হোমওয়ার্ক গুলো দিয়েছি ওগুলো তুমি শেষ করো, আমি কালকে এসে দেখবো। আচ্ছা ম্যাডাম। আরে আমার জুতা কোথায়? ম্যাডাম, ম্যাডাম। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? দরজার সামনে আমার জুতো রাখা ছিল, এখন জুতোটা খুঁজে পাচ্ছি না। আমি এখন খালি পায়ে বাসায় যাব কিভাবে? জুতা জোড়া মানে কেমন জুতা? কি জুতা, কি কালার? ম্যাডাম ওই যে নীল রঙের একজোড়া পন্স। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুয়া আমাকে নীল একজোড়া জুতা দেখিয়েছিল, তো জুতাগুলো তো ছিঁড়া ছিল, বুয়া মনে হয় ফেলে দিয়েছে। ম্যাডাম এই জুতো ছাড়া তো আমার আর কোনো জুতো নেই, তাহলে আমি কি পরবো?
কিভাবে যে খালি পেয়ে বাসায় যাবো আমি তো সেটাই বুঝতে পারছি না। বাসায় যাব কিভাবে? কি ব্যাপার, কি হয়েছে? গেটটা এভাবে খোলা হয়েছে কি? আরে বলো না, ম্যাডাম হচ্ছে জুতা পরে আসছিল, তো আমাদের বুয়া ওনার জুতাগুলো ছিঁড়া দেখে ফেলে দিয়েছে, এখন সেটার জন্য ম্যাডাম কান্নাকাটি শুরু করে দিয়ে। বুয়াকে একবার জিজ্ঞেস করবে না জুতাটা কার? যেহেতু আমাদের বাড়ির গেটের সামনে আছে, জুতাটা নিশ্চয়ই কারো না কারো। তাছাড়া উনি এখন এই অবস্থায় বাড়ি যাবে কি করে? আহা, খারাপ লাগছে শুনে, বাট তুমি এরকম ছিঁড়া জুতা পরো কেন? আচ্ছা যাই হোক, আরেকটা কথা শোনো, কালকে কিন্তু আমার বাচ্চার বার্থডে, খুব বড় করে পার্টি হবে, তুমি একটু ভালো ড্রেস, ভালো গেটআপে এসো, হ্যাঁ, আমাদের পার্টিতে জয়েন করো। আচ্ছা, আপনি কিছু মনে করবেন না, আপনি বসুন, আমি ড্রাইভারকে দিয়ে আপনার জন্য এক জোড়া জুতো নিয়ে দিচ্ছি। আপনার জুতোর মাপ কত? না থাক, দরকার নেই, আমি যেতে পারবো। আচ্ছা আপনি বসুন না, আমি বুঝতে পেরেছি, আমি আনিয়ে দিচ্ছি, আপনাকে বলতে হবে না। চলো ভেতরে চলো। কি ব্যাপার, তুমি এখানে? ম্যাডাম, আপনি তো আমাকে কালকে আসতে বলছিলেন আপনার মেয়ের জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য। ও আচ্ছা, হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার মেয়ের বার্থডে পার্টিতে তোমাকে ইনভাইট করেছি। কিন্তু তুমি এটা কি ড্রেস পরে এসেছো? তোমাকে তো আমি বলেছিলাম একটু ভালো ড্রেস পরে আসতে, ভালো একটা গেটআপে আসতে। এটা কি কোনো মানে ড্রেসের কি অবস্থা? এই অবস্থায় তুমি আমার মেয়ের বার্থডে পার্টিতে যাবে? আসলে ম্যাডাম, এটাই আমার সব থেকে দামি পোশাক। এইটা কিভাবে তোমার দামি ড্রেস হতে পারে? তুমি তো প্রতিদিন এই ড্রেসটা পরে ওকে পড়াতে আসো। আর আমার একটা ইমেজ আছে, তোমাকে এই অবস্থায় যদি আমি আমার মেয়ের বার্থডে পার্টিতে নিয়ে যাই, আমার ইমেজ খারাপ হয়ে যাবে। তুমি কি জানো আমার মেয়ের বার্থডে পার্টি কোথায় হচ্ছে? লা মেরিডিয়ানে হচ্ছে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা রেস্টুরেন্ট। ওখানে তুমি যে এভাবে যাবা, তোমাকে তো দারোয়ানই ঢুকতে দিবে না। আমি তোমাকে কিভাবে আমাদের সাথে নিয়ে যাই বলো তো? আর তার চেয়েও বড় কথা হচ্ছে, তোমাকে না হয় আমি আমার বাসার কাজের মেয়ে বলে নিয়েই গেলাম, কিন্তু ওখানে কেউ যদি ভুল করেও জানতে পারে যে তুমি আমার মেয়েকে পড়াও, তাহলে আমার মেয়ের ইমেজটা কোথায় যাবে? আর আমার ইমেজটা কোথায় যাবে বলো? আর তার চেয়েও বড় কথা হচ্ছে, তুমি আমার মেয়েকে প্রতিদিন একই জামা পরে পড়াতে আসো, আমি তোমাকে কিছু বলি না, কিন্তু আজকে ওর বার্থডে, একটা পার্টিতে তুমি যাবে, সেখানেও তুমি সেম ড্রেস পরে আসছো। না না, আমি এটা কিছুতেই মানতে পারতেছি না, আমি তোমাকে এই অবস্থায় নিয়ে যেতে পারবো না। মা, ম্যাডাম কি বলো না, ম্যাডাম যদি চলে যায় তাহলে ম্যাডাম নাস্তা খাবে কোথায়? ম্যাডাম তো এখানেই নাস্তা খায়। ও হ্যাঁ, ও তো আবার এখানে নাস্তা করে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি এখানে বসো, আমি বুয়াকে বলে যাব। আর আমি পার্টি থেকে ফেরার সময় তোমার জন্য হচ্ছে দামি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবো। তুমি যেহেতু কষ্ট করে এসেছো, আর আমিও তোমাকে দাওয়াত দিয়েছি, তুমি যাওয়ার সময় খেয়ে যেও। কি ব্যাপার, কি হয়েছে ম্যাডাম? এনিথিং রং? আসলে স্যার, সমস্যাটা আমি, কারণ ম্যাডাম আমাকে দামি পোশাক পরে আপনাদের মেয়ের জন্মদিনের পার্টিতে আসতে বলেছিল, কিন্তু ওই যে গরিব মানুষ, দামি ড্রেস আপ কেনার সামর্থ্য আমার নেই। আসলে স্যার, আপনাদের বাসাতে আমি প্রতিদিন পড়াতে আসি, আর প্রতিদিন পড়াতে আসলে ম্যাডাম আমাকে নাস্তা খেতে দেয়, আর ওটাই আমার রাতের খাবার। আমার বাসায় আমি রান্না করি না, আর তাছাড়া কত টাকাই বা আমি পাই বলেন? এই যে আপনাদের মেয়েটাকে আমি পড়াই, তারপরে আরো একটা বাচ্চাকে পড়াই, সব মিলিয়ে যে টাকাটা আসে, ওই টাকাটা আমি আমার গ্রামে পাঠাই, আমার পরিবার আমার টাকায় চলে। এখানে যদি আমি আমার টাকায় খেতে যাই, তাহলে আমার পরিবার চলতে পারবে না। আচ্ছা তুমি তো দেখতেই পাচ্ছ কি একটা ড্রেস আপ পরে আছে, এই ড্রেস আপে ওকে আমাদের সাথে নিয়ে গেলে আমাদের মান সম্মান কি থাকবে? আমার তো মনে হচ্ছে সম্মানটা তোমার এখন নষ্ট হচ্ছে, কারণ তুমি একজন শিক্ষাগুরুকে অপমান করছো। শোনো, মানুষের উপর চিৎকার চেঁচামেচি করলে, মানুষকে চড় মারলে, মানুষকে মারলে সেখানে অপমান কম হয়, কিন্তু মানুষকে যখন কথার বাণে জর্জরিত করা হয় না, মানুষ তখন অপমানিত হয়। আমি ভিতর থেকেও কিছু কথা শুনছিলাম, আর এখন তো ম্যাডামের সাথে কথা বলে আমি ক্লিয়ার হলাম। স্যার থাক না, শুধু শুধু আপনারা আমার জন্য কেন নিজেদের ভিতরে ঝামেলা করছেন? আচ্ছা আমি চলে যাচ্ছি। নো,
আপনি যাবেন না, আপনি আমাদের সাথে পার্টিতে যাবেন। পোশাক দিয়ে মানুষ যাচাই করা যায় না, মানুষ যাচাই হয় তার ব্যবহারে, তার মেধায় এবং তার যোগ্যতায়, যার পুরোটাই আপনারা আছেন। আমার স্ত্রী, সে পোশাকে আশাকে অনেক ধনী, রিচ, বাট তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? ডোন্ট মাইন্ড, আমি তোমার দিকে আঙুল তুলছি না, আমি জাস্ট কম্পেয়ার করছি। তুমি তো বিয়ের পর আমার বাড়িতে চলে এসছো, আমার টাকায় খাচ্ছ, দাচ্ছ, পড়ছো, বাবার বাড়িতে টাকা ছিল, কিন্তু এই মেয়েটা প্রকৃত মানুষ, সে শ্রম দিচ্ছে, নিজেকে গড়ে তুলছে। একটা পর্যায়ে দেখবে এই মেয়েটাই বাংলাদেশের কোনো একটা বড় পর্যায়ে আছে। অনেক উদাহরণ আছে এরকম, গরিব ঘর থেকে উঠে এসে খুব ভালো পর্যায়ে চলে গেছে। আমি আর তোমাকে বাড়তি কোনো কথা বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, শিক্ষা গুরুর মর্যাদাটা সবার ঊর্ধ্বে। বিভিন্ন জায়গায় শিক্ষককে বাবা মায়ের ঊর্ধ্বে আসন দেয়া হয়। বাবা মা তো জন্মদান করেন, কিন্তু শিক্ষক ছাত্রছাত্রীকে গড়ে তোলেন, সঠিক শিক্ষাটা দেন। তাই যদি তোমার ভিতর মনুষ্যত্ব থাকে না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো এবং ওনাকে সরি বলো। না, তুমি ঠিকই বলেছো, আসলে আমারই বুঝার ভুল ছিল। আই এম এক্সট্রিমলি সরি, তুমি কিছু মনে করো না প্লিজ, আমার ভুল হয়ে গেছে। নেক্সট টাইম আর কখনো এমন হবে না, এবং তুমি আমাদের সাথেই পার্টিতে যাবে। যোগ্য মানুষের অনুধাবন, তুমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছো। আর ম্যাডাম, আমিও সরি, কারণ আপনি আমার বাচ্চাকে লেখাপড়া করাচ্ছেন এবং আপনি খুব মেধাবী, আমার বাচ্চার রেজাল্ট খুবই ভালো হচ্ছে। আর আম সরি, এক্সট্রিমলি সরি, আপনি আমাদের সাথেই যাচ্ছেন। আর নেক্সট টাইম থেকে যদি আপনার কখনো কোনো প্রয়োজন হয়, আপনি আমার কাছে চাইবেন, বড় ভাই হিসেবে চাইবেন, আমি আপনাকে হেল্প করব। চলুন, চলো চলো, আসো।